নাকের হাড় বাঁকায়, এই ট্রিটমেন্ট কি রয়েছে আধুনিক? ট্রিটমেন্টের মধ্যে এরকম পেশেন্টকে আমরা মেডিকেলের ভাষায় বলছি ডিএনএস, ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, এবং যাদেরই ডিএনএস থাকে সাথে হাইপারট্রফি টার্মিনেট থাকে, তো সেটাকে আমরা কখনো কখনো কিছু পরীক্ষা করি, একটা এক্সরে করতে পারি। এক্সরে করার পর আমরা প্রথমে কনফার্ম হলাম, কখনো কখনো আমরা আরও যদি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে জানতে চাই সেক্ষেত্রে একটা সিটি স্ক্যান করে নিলাম, সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাস। কারণ এই ধরনের রোগীদের কখনো কখনো দেখা যায় যে সাইনোসাইটিসও ডেভেলপ করতে পারে, রাইনোসাইনোসাইটিস, যে কারণে আমরা এই পরীক্ষাটা করে নিশ্চিত হই যে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কী হবে। আধুনিক যে ট্রিটমেন্ট পদ্ধতি, যদি আমরা এই ডেভিয়েশনের কিন্তু মাত্রা আছে, গ্রস ডেভিয়েশন। কিছু কিছু রোগীদের থাকে এমন বাঁকা যে পুরো নাকের ছিদ্রটাই বন্ধ, তো সেই রকম ক্ষেত্রে আসলে সার্জারি কোনো বিকল্প নেই। আবার কিছু কিছু রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে বাঁকার মাত্রাটা কম, তার অ্যালার্জিক প্রবলেমটা বেশি, টার্মিনেটটা যখনই ফুলে যায়, একটু ঠান্ডা ধুলাবালির মধ্যে গেলে তখন তার কষ্টটা হয়। সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ঔষধের ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর যাদের ক্ষেত্রে গ্রস ডিএনএস বা একদম তীব্র মাত্রার সেপ্টাম বাঁকা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এখন আধুনিক যে চিকিৎসার কথা বললেন, এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি প্লাস টার্মিনোপ্লাস্টি আমরা করছি। এক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর কাজ করে কিনা? এই জায়গাটিতে ডেফিনেটলি বয়সের একটি বিষয় রয়েছে। তো নর্মালি আমাদের যে হিউম্যান বডির বেশ কিছু দিক রয়েছে, যে এক একটা স্ট্রাকচার এক একটা নির্দিষ্ট এজ পর্যন্ত মডুলেশন হয় বা চেঞ্জ হয়। ঠিক একই ক্ষেত্রে এই যে নাকের যে সেপ্টামের কথা বললাম, এটা যেহেতু কার্টিলেজ এবং বনি অ্যাপারেচার রয়েছে, সেটা কিন্তু 15-16 বছর বয়স পর্যন্ত আসলে এটার গ্রোথটা আলটিমেটলি হচ্ছে। তো এটার কিন্তু মডুলেশন হচ্ছে, যে কারণে আমরা বলি যে যদি এসএমআর বা সাবমিউকাল রিসেকশন, এই সার্জারিটি করার মাধ্যমে সেপ্টামটাকে যদি কারেকশন করার প্ল্যান করি, সেক্ষেত্রে আমরা 16 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে বলি। কিন্তু আধুনিক চিকিৎসায় বলা হয়েছে যদি আমরা মিনিমাম সার্জারি অর্থাৎ প্রিজার্ভেশন সার্জারি, আমরা কার্টিলেজটাকে অতিরিক্ত না কেটে আমরা যদি শুধুমাত্র সেপ্টোপ্লাস্টি করি, যতটুকু কার্ভ সেটাকে যদি আমরা এন্ডোস্কোপিক্যালি রিমুভ করি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 10 বছরের পরেও কিন্তু আমরা সার্জারি করতে পারি। এবং পেশেন্টের কমপ্লেনটাই সবচেয়ে বেশি জরুরি। যদি তার দেখা যায় যে লাইফস্টাইল একদমই হ্যাম্পার হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, তখন আমরা এই স্টার জন্য আর কি বসে থাকি না, তখন আমরা তাকে অবশ্যই এই এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং টার্মিনোপ্লাস্টি করছি। সেপ্টোপ্লাস্টিটা মোর সেফ। অনেক ক্ষেত্রে কিন্তু অভিভাবকরা সার্জারিতে যেতে চায় না, তারা কিন্তু চায় যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটি ঔষধের মাধ্যমে কোনো সমাধান। যদি কারো ক্ষেত্রে এরকম অপশন আসে, সেক্ষেত্রে আপনারা আসলে কীভাবে ডিসিশন নেন? হ্যাঁ, আমি আগেই বললাম যে অপশনটা চিকিৎসকই নির্ধারণ করবেন। তিনি তার ইতিহাস ঘেটে জানবেন, বুঝবেন এবং ক্লিনিক্যালি দেখেই সিদ্ধান্ত নেবেন যে তার আসলে কি দরকার। রোগীদের প্রথম ভয় থাকে সার্জারিটার বিষয়ে, তাদের নানান ধরনের দুশ্চিন্তা থাকে যে নাকের সার্জারি করার সময় যে নাকের শেপ চেঞ্জ হয়ে যাবে কিনা, নাক বোচা হয়ে যাবে কিনা, নাক বসে যাবে কিনা। তো এই টেনশনগুলোর জন্যই কিন্তু মূলত সার্জারিটাকে অ্যাভয়েড করতে চাই। কিন্তু আমরা এখন বলতে চাই যে আমরা যে পদ্ধতিতে এখন সার্জারি করছি, ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে আমরা প্রতিদিন বলা যেতে পারে এই জাতীয় রোগীদের সার্জারি করছি, সেখানে এই ধরনের জটিলতার কোনো সম্ভাবনা নাই। এবং এটা ডক্টর বা সার্জন যদি রোগীদেরকে বোঝাতে পারেন, সেক্ষেত্রে রোগীরা আসলে যার যেটা দরকার সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করবেন। একজন চিকিৎসক কখনোই আননেসেসারি সার্জারি করাবেন না বা করবেন না। তো সেক্ষেত্রে আমি বললাম যদি অ্যালার্জিক কারণে তার নাকটা বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে মেডিসিন। এই মেডিসিনের মধ্যে আমরা কখনো কখনো নাকের ড্রপ দিয়ে থাকি, ন্যাজাল ডিকনজেস্টেন্ট আমরা বলছি। এখন সুন্দর সুন্দর স্প্রে বের হয়ে গিয়েছে, এটার মধ্যে স্টেরয়েড রয়েছে, ন্যাজাল ডিকনজেস্টেন্ট রয়েছে, একটা সংমিশ্রণের যে স্প্রেগুলো এসছে, এগুলো অনেক ভালো আউটকাম আসছে এবং অ্যালার্জিটাকে প্রিভেন্ট করছে, ইনফ্লামেশনটাকে কমাচ্ছে, নাকের ভেতরের স্পেসটা খুলে যাচ্ছে। তো এই ট্রিটমেন্টটা আমরা করছি, অ্যান্টিহিস্টামিন দিচ্ছি, মন্টিলুকাস গ্রুপের ওষুধ প্রয়োজন হয়। এগুলো হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট। আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে সার্জারি, যেখানে আমরা এন্ডোস্কোপ মেশিন দিয়ে তার নাকের ভেতরে স্ট্রাকচারটি মনিটরে দেখে দেখে যখন তার বাঁকা অংশটুকু কারেক্ট করছি, পাশাপাশি টার্মিনোপ্লাস্টি অর্থাৎ এই টার্মিনেটগুলোকে বিশেষ উপায়ে আমরা রিডাক্ট করতে পারছি। এর ফলে নাকের ভেতরের স্পেসটা বেড়ে যাচ্ছে, আমাদের পেশেন্টরা আরামে বাতাস নিতে পারছে। এবং রোগীরা অপারেশনের পর বলে, স্যার এখন মনে হচ্ছে দুনিয়ার সমস্ত বাতাস আমাদের জন্য, এত বাতাস কোথায় ছিল এতদিন। কেউ হয়তো সার্জারি করলো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেকে কিন্তু কমপ্লেন করে থাকে যে সেই পুরনো সমস্যাটা আবারও ফিরে এসেছে, অর্থাৎ রিকারেন্ট হবার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? অনেকেরই যেটি হয় যে ইনকমপ্লিট সার্জারি। কেমন, আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আসে। গতকাল আমার চেম্বারে একজন এসেছে, স্যার কি বলবো, আমি তো একবার অপারেশন করেছি, আমার আবার হয়েছে। আমি কি হয়েছে, যে আমার আবার নাকের হাড় পেকে গিয়েছে। তো আসলে হাড় কিন্তু বারবার বাঁকবে না,
ঠিক আছে? এই রিকার কথাটা কেন? রিকার হাড় যদি বাঁকাটাকে আমি সোজা করি, সে আনটিল আবার কোনো ট্রমা না পেলে কিন্তু সে অটোমেটিক্যালি আপন গতিতে কিন্তু সে আবার বাঁকা হয়ে যাবে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে ফার্স্ট যে সার্জারিটা করা হয়েছিল সেটাই ঠিক মতন হয়নি। এখন ধরুন যদি আমি ইনকমপ্লিট সার্জারি করি, আগের দিনে যেটি হতো ম্যানুয়ালি আমরা সার্জারি করতাম, একটি হেডলাইট দিয়ে নাকের ভেতরটা ম্যানুয়ালি আমরা করতাম, কিন্তু এতে করে যেটা ড্রব্যাক যে 100% কারেকশন করা সম্ভব হতো না। পেশেন্ট একটু আরাম পেত সাময়িকভাবে, দেখা গেল যে ডেভিয়েশনটা যখন 100% কারেকশন না হচ্ছে, ধরুন এই যে বাঁকা, এখন আমি বাঁকাটাকে ঠিক করতে পারলাম না, হালকা ঠিক করলাম, হ্যাঁ একদম ভেতর দিয়ে আমি দেখলাম না একটা সিটি স্ক্যান করে, আগে এন্ডোস্কোপ মেশিন তো আগে ছিল না, তো সেক্ষেত্রে হবে কি পেশেন্টের একটু স্পেস পাবে, সাময়িকভাবে একটু আরাম পাবে, ফর দ্য টাইম বিং যখন আলটিমেটলি আবার তার অ্যালার্জিক প্রবলেমটা যদি কন্ট্রোলে না থাকে, মাংসটা আবার ফুলতে থাকবে, তখন জায়গাটা কিন্তু আবার লক হয়ে যাবে, কারণ সে সেপটা তো 100% কারেকশন হয় নাই। তো আমি তখন আমার সেই পেশেন্টটাকে গতকাল চেম্বারে দেখলাম, এবং আমি যখন অ্যান্টেরিয়র অ্যানোস্কোপি মানে নাকের ভেতরটা আমি স্পেকুলাম দিয়ে দেখি প্রথমে যে কী অবস্থা, এরপর আমি কি করলাম, একটা এন্ডোস্কোপি করলাম, ন্যাজো এন্ডোস্কোপি করে দেখলাম যে আসলে আগের যে সার্জারিটি সম্পূর্ণ হয়েছিল যা সম্মুখ ভাগের ওই যে তরুণাস্থিটুকুকে শুধু কারেকশন করেছে, কিন্তু পেছনে তো অস্থি আছে, হাড় আছে, হাড়ের বাঁকা কোনোটাই ঠিক করা হয়নি, একটু ঠিক হয়নি। তখন আমি বললাম তাকে, ভাই রে তোমার তো এটা আবার হয় নাই নতুন করে, এটা আগের থেকেই হওয়া ছিল, এখন তোমার ওই সময় টার্বিনেটটাকে রিডাক্ট করেছিল, টার্বিনেটটাকে যখন একটু আমরা টার্বিনোপ্লাস্টি করি তখন স্পেস বাড়ে, তো সময়ের আবর্তে কিন্তু এটা আবার ফুলতে পারে অ্যালার্জিক রিয়াকশানে, তো সেটা ফুলে তোমার জায়গাটা যখন আবার কমে গেছে তুমি ভাবছো যে আমার মনে হয় আবার হয়েছে, আবার হলে কোনটা হতে পারে, সেটা হচ্ছে অ্যালার্জিক অ্যাটাক আবার হতে পারে, কিন্তু নাকের হাড় কিন্তু বাঁকা একবার ঠিক করলে সেটা আবার নতুন করে বেঁকে যাবে না যদি না কোনো আঘাত সে দ্বিতীয়বার এই সমস্যাটা হবার হ্যাঁ দ্বিতীয়বারের হবার কোনো সম্ভাবনা নেই যদি প্রথম সার্জারিটা 100% কারেক্ট করা যায়। একই সাথে এখানেও জানিয়ে রাখতে হবে যে অ্যালার্জিক যে রাইনাইটিসের রোগীরা আছে, যে ডিএনএস এর পাশাপাশি যাদের অ্যালার্জিক প্রবলেম, সেটাকে আবার ঠিকই কিন্তু কন্ট্রোলে রাখতে হবে এবং সেটার ট্রিটমেন্ট আলাদা।